হ্যালো আর গুড মর্নিং, আমি আদিত্য আর আমার চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের অনেক 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 স্বাগত। আজকে নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর নতুন ভিডিও মানেই নতুন জায়গা। তো আজ কোথায় চলেছি চলুন বলে দিই। আমি রয়েছি এখন সাঁতরাগাছি স্টেশনে আর এখন সময় হচ্ছে 5:15। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনি রূপসী বাংলা এক্সপ্রেস, মানে 12883 রূপসী বাংলা এক্সপ্রেস, যা সাঁতরাগাছি থেকে পুরুলিয়া পর্যন্ত যায়। কিন্তু আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর। এই ট্রেন ছাড়ে হচ্ছে সাঁতরাগাছি থেকে 6:28, মানে সকাল 6:28 আর প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে। তো একবার আমরা ট্রেনে উঠে পড়ি, তারপর আপনাদের সঙ্গে বাকি ডিটেলস আমি শেয়ার করতে থাকবো। যেমনটা বললাম, এটা প্ল্যাটফর্ম নম্বর 2 সাঁতরাগাছির। আর এই যে 12883 আপ সাঁতরাগাছি পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, যেটা মানে সাঁতরাগাছি থেকে পুরুলিয়া যায়। আর এটার নাম হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। এই ট্রেনে করেই কিন্তু আজকে আমরা যাত্রা করব সাঁতরাগাছি থেকে, মানে কলকাতা থেকে বিষ্ণুপুর পর্যন্ত। এই ট্রেনটার কিন্তু একটাই এসি কম্পার্টমেন্ট রয়েছে, বাকি সমস্ত রয়েছে 2 সিটিং কম্পার্টমেন্ট আর কিছু জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে। তো এসি কম্পার্টমেন্টগুলো একেবারেই বুকড হয়ে গেছিলো, আমরা এসি কম্পার্টমেন্টের টিকিট পাইনি, তাই জন্য আমাদের 2 সিটারেই বুক করতে হয়েছে। তো আমাদের পড়েছে হচ্ছে D2, কোচ নাম্বার D2-তে। চলুন, ট্রেনের দরজা খুলে দেওয়া হয়েছে, ট্রেনে উঠি, সিটটা দেখি কীরকম। আমাদের তো বললাম যেমন D2 কম্পার্টমেন্ট। দেখুন ভোরের আলোও কিন্তু ফুটে গেছে। আর এই যে আমাদের D2 কম্পার্টমেন্ট। চলুন ভেতরে উঠি, দেখি ভেতরটা কীরকম। ট্রেন আমাদের একদম তার নির্ধারিত সময়ে সকাল 6:28 ছেড়েছিল। সাঁতরাগাছি আর বিষ্ণুপুরের মাঝে পড়ে 5টা স্টেশন: খড়গপুর, মেদিনীপুর, শালবনী, চন্দ্রকোনা রোড আর গড়বেটা। সময় এখন প্রায় 7:50, মানে 8:10। আর আমাদের ট্রেন কিন্তু জাস্ট ঢুকলো খড়গপুর। এই যে খড়গপুরের প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। আর রাইট টাইম হচ্ছে 7:45, ওই 5-6 মিনিট মতো লেট রয়েছে। বিষ্ণুপুর পৌঁছানোর সঠিক সময় হচ্ছে সকাল 9:30। এই ট্রেনে সফর করতে করতে বলে দিই, আজকের এই ভিডিওটা কিন্তু মূলত সে সকল মানুষদের জন্য যারা বিষ্ণুপুরে গিয়ে নাইট স্টে করতে চান, মানে একদিন পৌঁছে তার পরের দিন ফিরে আসবেন। অনেকেই আবার বিষ্ণুপুর সকালে পৌঁছে বিকেলে ফিরে আসতে প্রেফার করেন। তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব একটা সুটেবল হবে না, এবং সেই একদিনে কিভাবে বিষ্ণুপুর ট্যুর করা যায় তার ভিডিও কিন্তু খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে। যাই হোক, এই ট্রেনের ভাড়া সম্পর্কে আপনাদের বলে দিই। আনরিজার্ভ বা জেনারেল ক্লাসের ভাড়া হচ্ছে 86 টাকা, সেকেন্ড সিটিং এর ভাড়া হচ্ছে 110 টাকা, আর এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে ওই 395 টাকা মতো। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:40 আর আমরা জাস্ট পৌঁছলাম বিষ্ণুপুর স্টেশনে নামলাম। আর প্ল্যাটফর্ম নাম্বার 1-এ কিন্তু আমাদের ট্রেন ঢুকলো। ট্রেনটা মানে 10 মিনিট লেট, কারণ রাইট টাইম হচ্ছে 9:30। আর ছাতা মাথায় কেন দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মেঘ আর বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এবার আমরা এই প্ল্যাটফর্ম 1 ধরে বাইরের দিকে বেরোবো। বাইরে ওখান থেকে টোটো নিয়ে আমাদের যে হোটেল, মানে WBTDC যে হোটেল আমাদের বা লজ যেটা বুক করা রয়েছে সেটার দিকে যাব। 1 থেকে আপনাকে ওভারব্রিজে উঠতে হবে, ওভারব্রিজে উঠে কিন্তু ওই পাশ দিয়ে নামতে হবে, কারণ ওই দিকেই বেশি টোটো অটো পাওয়া যায়। প্ল্যাটফর্ম 1 থেকেও কিন্তু টোটো অটো পাওয়া যায়, কিন্তু ওটা পেছনের দিকটা পড়ে। তো ওই জন্য আমাদের যেতে হবে সামনের দিক, যেখানে বেশি টোটোগুলো পাওয়া যায়। বেরিয়ে বাইরে, স্টেশনের বাইরেটা এরকম দেখতে। এইটার থেকেও আপনাকে বাইরের দিকে যেতে হবে, মেন রাস্তার দিকে। সেখান থেকেই কিন্তু মেন টোটো বা অটোগুলো সেখান থেকে পাওয়া যাবে। এটা হচ্ছে পার্কিং এরিয়াটা।
এখানে দেখুন সমস্ত সারি সারি দিয়ে অটো স্ট্যান্ড, এখান থেকেই কিন্তু আপনি অটো পেয়ে যাবেন, সাইট সিইংয়ের জন্য পেয়ে যাবেন, হোটেলে যাওয়া, যেখানে যেখানে যাওয়া সব এখান থেকেই পেয়ে যাবেন। দেখুন ওই সোজা রাস্তাটা দিয়ে আপনি স্টেশন থেকে বেরিয়ে এসে বাইরে কিন্তু এরকম লাইন দিয়ে অটো দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। এই অটোগুলোই কিন্তু আপনাকে সাইট সিইং করাতে নিয়ে যায়, বা যেখানে যেখানে যায়, বাস স্ট্যান্ড যদি যেতে চান সেখানে নিয়ে যাবে। আর যদি শেয়ারে যান, আমরা যেমন শেয়ারে যাচ্ছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের যে লজ, সেখানে যাচ্ছি, তো আমাদের 20 টাকা করে পার হেড পড়ছে, 5 জন করে নেন, 20 টাকা পার হেড করে আমরা শেয়ারে যাচ্ছি। রিজার্ভ করলে কিন্তু সেটাই 100 টাকা পড়বে। তো অটো করে আমরা পৌঁছে তো গেলাম হচ্ছে হোটেল, মানে আমাদের যে লজটা আর কি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, কিন্তু আমরা এতটাই বিফোর টাইম ছিলাম, মানে প্রায় 2 ঘন্টা মতো বিফোর টাইম ছিলাম। তো তাই জন্য গিয়ে দেখলাম যে আগের যারা গেস্ট তারা এখনও চেক আউট করেনি, মানে রুম এখনও খালি হয়নি, তারপর ওনারা রুম পরিষ্কার পরিচ্ছন্ন সব করবেন, তো সেগুলো তখনও করা হয়ে ওঠেনি ওদের। তো আমাদের বললো যে একটু ওয়েট করতে লবিতে। তো আমরা ভাবলাম যে কতক্ষণ আর ওয়েট করবো, 2 ঘন্টা বসে থাকাটা অনেকটাই, মানে ওখানে অনেকটা সময় চলে যাবে আর কি। তো আমরা কি করলাম, আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলো সমস্ত লবিতে, মানে রিসেপশনে জমা রেখে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। তো বাইরে গিয়ে এসে আমরা দেখলাম যে, মানে খুঁজতে বেরোলাম যে কী কী খাবারের দোকান রয়েছে, কি ব্রেকফাস্ট করা যায়। প্লাস আমাদের ইন্টেনশন ছিল যে যদি ওই টাইমটা, মানে ওই 2 ঘন্টাটায় যদি আমরা আশেপাশে, মানে কাছে পিঠে যে কটা দর্শনীয় স্থান সেগুলো দেখে নেওয়া যায়, কারণ আমরা শুনেছিলাম যে হোটেলটার একদম মানে উল্টো দিক মানে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে রাসমঞ্চ ছাড়াও যদি আশেপাশে কিছু করা যায় সেগুলো আমরা ওই 2 ঘন্টায় কভার করে নেব। প্রচুর ব্রেকফাস্টের ছোটো ছোটো খাবার দোকান রয়েছে, তো সেখানেই আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। দেখুন আমাদের বাটোরা এসে গেছে, ছোলা বাটোরা, 1 প্লেটে 2টো করে থাকে, 40 টাকা করে নেন। ব্রেকফাস্ট সেরে এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মন্দির দর্শনে। আমরা প্ল্যান করেছিলাম সব থেকে দূরের থেকে স্টার্ট করব, তো সেই প্ল্যানটা এখনও রয়েছে, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রাসমঞ্চ থেকে কিন্তু টিকিটটা কালেক্ট করতে হবে, কারণ ওই টিকিটে শুনেছি অনেকগুলো মন্দির নাকি কভার করা যায়, আর সেই টিকিট পাওয়া যায় রাসমঞ্চ থেকে। এই দেখুন আমরা রাসমঞ্চে কিন্তু কাছাকাছি চলে এসেছি। টিকিটের মূল্য পড়লো পার হেড 25 টাকা করে। টিকিটের যে ঘর সেটা 4:30 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আমরা ওই রিস্কটা নিলাম না। আমরা কি করলাম, আমরা টিকিটটা নিয়ে নিলাম, কিন্তু রাসমঞ্চটা কিন্তু আমরা তখন ঘুরে দেখলাম না, সেটা আমরা পরে বিকেলবেলা দেখেছি, সেটা পরে আপনাদের সঙ্গে বলছি। এবার টিকিটটা শুধু ওখান থেকে নিয়ে আবার আমরা রাসমঞ্চ থেকে বাইরে বেরিয়ে এলাম, আর বাইরে বেরিয়ে এসে দেখলাম অনেকগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে। একটা টোটোকে ভাড়া করে আমরা প্ল্যান করলাম যে সব থেকে দূরের যে সাইট সিইংটা সেটা দিয়ে স্টার্ট করব। সেই টোটো নিল হচ্ছে আমাদের টোটাল এই কতগুলো যে সাইট সিইং আমরা করলাম, মানে হোটেলে চেক ইন করার আগে, সেইটা পুরো করতে নিল হচ্ছে 200 টাকা। এবার যাচ্ছি দেখতে সব থেকে দূরে যে মন্দির, সেটা হচ্ছে মদন মোহন মন্দির, সেইটা দেখতে। এই দেখুন এলাম হচ্ছে আমরা মদন মোহন মন্দির, কি অসাধারণ টেরাকোটার কাজ, অসাধারণ। আর এই মদন মোহন মন্দিরের বাইরে কিন্তু এরকম টেরাকোটার সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, মানে পোড়ামাটির যে জিনিস, সেটার জন্য আর কি বিষ্ণুপুর বিখ্যাত। চলুন ভেতরে যাই। এই ভিডিওতে আমি এক এক করে বিষ্ণুপুরের কিছু দর্শনীয় জায়গার কথা বলবো, তবে ইতিহাস বইয়ের পাতার মতো করে বর্ণনা দিয়ে আপনাদের বোর করব না, ওসব জানার জন্য তো গুগল রয়েছেই। আমি বরং প্রতিটি জায়গা সম্পর্কে কিছু দরকারি আর ছোট ছোট তথ্য তুলে ধরব, যাতে দেখার আগেই আপনারা একটু অনুভব করে নিতে পারেন। বিষ্ণুপুরে এলে এই বিষ্ণু মন্দিরটি কিন্তু অবশ্যই দেখবেন। এই মন্দিরটি কিন্তু এখানে বাকি মন্দিরগুলোর মতোই পোড়ামাটির শিল্পের নিদর্শন বহন করে। মল্ল রাজা দুর্জন সিংহদেব
1694 সালে ভগবান মদন মোহনের নামে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই দেখুন, এবার এলাম আমরা হচ্ছে পাথরের রথ দেখতে। এটাও কিন্তু সম্পূর্ণ পোড়ামাটির তৈরি, আর কি অপূর্ব। এই পাথরের রথ কিন্তু এই শহরের সবচেয়ে ছোট ল্যান্ডমার্ক, তাই এর আকার দেখে হতাশ হবেন না। একটি কাঠের রথে যতটা ক্ষুদ্র এবং সূক্ষ্ম নকশার কাজ করা থাকে, এই পাথরের রথেও কিন্তু ততটাই সূক্ষ্ম এবং ক্ষুদ্র নকশা কাজ করা রয়েছে। এবং এই পাথরের রথটি পুরোটাই পোড়ামাটি অর্থাৎ ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, এবং বলা হয় এই রথ নাকি 1700 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। দেখুন, পাথরের রথের থেকেই কিন্তু ওই দূরে আমার আঙুল বরাবর কিন্তু, যেটা আমি একটু জুম করে দেখতে পাবেন, দেখা যাচ্ছে হচ্ছে পাথরের ছোট গেট। আমরা এখান থেকে এই পাথরের রথ দেখে এবার আমরা পাথরের ছোট গেট দেখতে যাব। এই দেখুন, আমরা চলে এসেছি পাথরের ছোট গেট। আর এই পাথরের ছোট গেট, যেটা একটু আগে দেখালাম আপনাদের, পাথরের রথের যে প্রাঙ্গণ, সেখান থেকে এই পাথরের ছোট গেটই দেখা গেল। আর ওই পাশে হচ্ছে পাথরের বড় গেট, ওই যে আঙুল বরাবর। এই গেট দিয়েই কিন্তু ভেতরে যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে যাওয়া যায়। মানে রাজবাড়ির যে মূল দ্বার, সেটা হচ্ছে ওই যে পাথরের বড় গেট, সেটা। আর রাজবাড়ির যে প্রেমিসেস, সেই প্রেমিসেসের জন্য হচ্ছে এই ছোটো গেট তৈরি। আর এইখানে যে জলাশয়গুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আগে নাকি কুমির থাকতো, কিন্তু এখন সময়ের ইয়েতে আর কুমির ছাড়া থাকে না, কিন্তু আগে একটা সময় কিন্তু কুমির ছাড়া থাকতো। আর এটা হচ্ছে পাথরের বড় গেটটা, ওই যে পাথরের ছোট গেট ওই দূরে, আর এই যে পাথরের বড় গেট। বলা হতো নাকি আগে এই সমস্ত জায়গায় সৈন্যরা বসে থাকতেন, আর এখান থেকে কিন্তু কেউ পাস করলে তাদের অ্যাটাক করা হতো। চলুন, এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে রাধা লালজির মন্দির। এই যে লালজি মন্দিরের আশেপাশে যে সুন্দর পার্কটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে বীর হাম্বির উদ্যান। খুবই ভালো মানে মেনটেন করা রয়েছে, খুব ওয়েল মেনটেন্ড। আর ওই দূরে হচ্ছে লালজি মন্দির, কিন্তু লালজি মন্দিরে কোনো একটা কাজ চলছে, ইটস আন্ডার কনস্ট্রাকশন, তো ওই জন্য বাঁশ টাশ লাগানো। এই লালজি মন্দিরটি 1658 সালে মল্ল রাজা বীর সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। এখানকার প্রত্যেকটি মন্দিরই কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে, এবং যদিও এখানে রেস্টোরেশনের কাজ চলছে, কিন্তু তাও মন্দিরটির সৌন্দর্য কিন্তু পরিষ্কার ফুটে উঠছে। এই মন্দিরটা বাকি মন্দিরের মতোই ল্যাটেরাইট পাথর অর্থাৎ পোড়ামাটি দিয়ে তৈরি, এবং এটি একটি একরত্ন মন্দির। মন্দিরের আশেপাশে কিন্তু একটা সুন্দর পার্কও রয়েছে। লালজি মন্দির দেখে আমরা এলাম হচ্ছে রাধেশ্যাম মন্দির দেখতে। চলুন ভেতরে যাই। রাধাশ্যাম মন্দির 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ দ্বারা স্থাপিত, এবং মাকড়া পাথর দিয়ে এই মন্দির তৈরি করা হয়। মন্দিরের আশেপাশে রয়েছে একটা খোলা উঠোন, এবং মন্দিরের গায়ে আঁকা যে ভাস্কর্য, তা কিছুটা পঙ্খের আবরণ বর্তমানে রয়েছে এখনো। এই মন্দিরেও কিন্তু নিয়মিত পূজা অর্চনা করা হয়। বিষ্ণুপুরে কোনো মন্দিরের প্রাঙ্গণই কিন্তু খুব একটা ভ্লগিং ফ্রেন্ডলি নয়, অর্থাৎ আপনি ভিডিও তো করতে পারবেন, কিন্তু ভিডিওতে কিছু কন্টিনিউয়াসলি মানে সাইমালটেনিয়াসলি বলার সুযোগটা খুব কম। রাধেশ্যাম মন্দিরের ঠিক অপোজিটে হচ্ছে শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির, কিন্তু মৃন্ময়ী মাতার মন্দিরের ভেতরে কিন্তু ফটো ভিডিও করা অ্যালাউড নয়। যতটা পারবো ততটা আপনাদেরকে দেখাবো। মৃন্ময়ী মায়ের মন্দিরের যে প্রাঙ্গণ, সেটাও কিন্তু মস্ত বড়। ভেতরে মৃন্ময়ী মায়ের
ছবি বা ভিডিও তোলা কিন্তু যায় না, কিন্তু আপনি দূর থেকে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে মন্দিরগুলো কিন্তু খুবই কাছাকাছি, মানে আশেপাশেই। আমি যদি আপনাকে ব্যাক ক্যামেরা করে দেখ তাহলে বুঝতে পারবে। ওইখানে একটা, আর ওই দূরে আরেকটা মন্দির। এই মন্দিরগুলো কিন্তু অলরেডি আমরা ঘুরে চলে এলাম। আর পাশেই হচ্ছে জোড়বাংলা মন্দির। এই মন্দিরের গায়ে যে নকশা কাজ, সেই কাজ কিন্তু যেটা আমাদের বিষ্ণুপুরী সিল্ক বা স্বর্ণঝুরি সিল্কের যে শাড়ি, তার উপরে যে প্রিন্টটা, সেটা কিন্তু এখান থেকেই এসেছে। তো এই নকশাই কিন্তু ওই সিল্কের শাড়ির ওপরে পাওয়া যায়, মানে তাঁতির যে তাঁত ঘরে যে তৈরি হয়, সেটাই এই নকশাই। এই জোড়বাংলা মন্দিরের প্রবেশে কিন্তু রাসমঞ্চ থেকে যে টিকিটটা আপনারা সংগ্রহ করেছিলেন, সেই টিকিট কিন্তু দেখাতে হবে। প্রথমেই গেটে বলে দেয় যে ভিডিও করার সময় কিন্তু কোনো কথা বলা যাবে না। অতএব তাই প্রত্যেকটা ভিডিওতেই বা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাকে ভয়েস ওভারের সাহায্য নিতে হচ্ছে। যাই হোক, এই যে জোড়বাংলা মন্দির বা কেষ্টরাই মন্দির, এটা কিন্তু টেরাকোটার অন্যতম শ্রেষ্ঠ এক নিদর্শন। এই শৈলীতে মন্দিরের দুটি ভাগ পাশাপাশি অবস্থিত এবং প্রায় একই রকম দেখতে দুটি। মন্দিরের জোড়ার যে দেয়ালগুলো, তাতে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা এবং সামাজিক জীবনের বিভিন্ন দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে ওঠানো হয়েছে। জোড়বাংলা মন্দিরের ঠিক বাইরেই দেখুন শাড়ি দিয়ে কিন্তু পোড়ামাটির দোকান। প্রচুর সুভেনিয়ার হিসেবে আপনারা জিনিস এখান থেকে নিয়ে যেতে পারেন। এই দেখুন গুম ঘর। এখানে আগেকার দিনে দোষীদের শাস্তি দেওয়া হতো। ভেতরে ছুরি, ভোজালি, তরোয়াল এসব ইত্যাদি জিনিস থাকতো, আর ওপর থেকে ফেলে দেওয়া হতো দোষীদের। তো এইটার ভেতরে ঢোকা যায় না। এবার এলাম হচ্ছে আমরা শ্যামরাই মন্দিরে। এখানেও কিন্তু রাসমঞ্চ থেকে যে টিকিটটা সংগ্রহ করেছিলেন সেটা দেখাতে হবে। আর এই মন্দিরকে বলা হয় পঞ্চরত্ন মন্দির, কারণ 5টি চূড়ো আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই মন্দিরের যে স্ট্রাকচারটা বলা হয়, সেই স্ট্রাকচারের থেকে নাকি ইন্সপিরেশন নিয়েই দক্ষিণেশ্বরের মন্দিরও কিন্তু তৈরি করা। শ্যামরাই মন্দির বা পঞ্চরত্ন মন্দিরও যাকে বলা হয়, কিন্তু পোড়ামাটি বা পোড়া ইটের তৈরি বাকি পঞ্চরত্ন মন্দিরের থেকে সবথেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ স্থাপন করেন এই মন্দির। ইটের তৈরি এই মন্দিরটির 5টি চূড়া রয়েছে। মাঝের চূড়াটি কিন্তু অষ্টভুজ আকৃতির এবং সেই চূড়া ঘিরে রয়েছে চারদিকে 4টি চূড়া। মন্দিরটির গায়ে টেরাকোটা কাজের সুন্দর নিদর্শনও কিন্তু দেখতে পাওয়া যায়। এবার চলুন আপনাদের নিয়ে যাই লাল বাঁধ। বলা হয় মল্লরাজারা শত্রুর আক্রমণ থেকে বাঁচতে এরকম 7টি পুকুর বা হ্রদ তৈরি করেছিলেন, যাতে আক্রমণের সময় রাজ্যে জলের সমস্যা না হয়। লালবাঁধের সঙ্গে আরেকটি ইতিহাসও জড়িত রয়েছে। স্থানীয়দের মুখে শোনা যায় এই পুকুরে লালবাই নামক একজন স্ত্রী তার শিশু সন্তান সহ আত্মহত্যা করেন, অথবা এরকমও শোনা যায় যে তাকে নাকি তার সন্তানদের সঙ্গে নৌকোয় বড় বড় ইট বা পাথর বেঁধে মল্লরাজাদের সৈন্যরা ডুবিয়ে হত্যা করেছিলেন। তাহলে দেখলেন আমরা লাল বাঁধ পর্যন্ত ঘুরলাম। লাল বাঁধ দেখে তারপরে আবার ওই একই টোটো আমাদের ফিরিয়ে আনলো হচ্ছে আবার ওই রাসমঞ্চর কাছে। রাসমঞ্চ ঠিক নয়, আমাদের যে WPTTC যে লজটা ছিল তার সামনে, কারণ ওটা তো কাছাকাছি। একেবারে আমাদের ওই লজের সামনেই নামিয়ে দিল। আর তখন প্রায় ঘড়িতে সময় হচ্ছিল ওই 1টা নাগাদ। তখন 1টার সময় আমরা চেক ইন করলাম। চেক ইন করে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল, লাঞ্চ মানে দুপুর হয়ে গেছে। তারপরে আমরা ওই আমাদের ট্যুরিজমের যে লজ, সেখানেই আমরা লাঞ্চ সেরে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এবার আবার বেরোলাম বিকেলবেলা আশেপাশে যেগুলো সাইট সিইং করা যে জায়গাগুলো সেগুলো দেখতে। তো ফার্স্ট আমাদের লিস্টে ছিল এই বিকেলবেলা হচ্ছে রাসমঞ্চ, কারণ রাসমঞ্চের আমরা টিকিট সকালবেলা কেটে নিয়েছিলাম। তো সেই রাসমঞ্চটা তখন কিন্তু দেখা হয়নি, তাই জন্য এখন এই বিকেলবেলা আমরা রাসমঞ্চটা দেখতে গেলাম। এবং রাসমঞ্চ দেখে কিন্তু আশেপাশে আরও কয়েকটা
যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আমরা পায়ে হেঁটে দেখে নিলাম। চলুন এবার যাই রাসমঞ্চ। 1600 খ্রিস্টাব্দে স্থাপিত বীর হাম্বিরের শাসনকালে এই মঞ্চ বর্তমানে বিষ্ণুপুরের সবথেকে পুরানো স্থাপত্যের নিদর্শন। রাসমঞ্চের স্থাপত্যশৈলী অন্য সকল মন্দিরের থেকে কিন্তু আলাদা। সম্ভবত গোটা ভারতে এই শৈলীর অন্য কোনো প্রদর্শন নেই। একেবারেই পোড়ামাটি বা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই রাসমঞ্চ কিন্তু খুবই ফেমাস। অনলাইনে বা ছবিতে বা যখনই আমরা বিষ্ণুপুরের কথা ভাবি, এই রাসমঞ্চ কিন্তু প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। রাসের সময় বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের থেকে মূর্তি এই মঞ্চে নিয়ে আসা হয় এবং দর্শকেরা বা পর্যটকেরা তা ঘুরে ঘুরে দেখতে পারেন। এখন আমরা এসেছি হচ্ছে দলমাদল কামান দেখতে। এক সময় কিন্তু এই কামান মল্লরাজাদের সময় আর কি এটা চালু ছিল, এই কামানটা ব্যবহার করাও হতো। দলমাদল একটি কামান যা মল্লভূমের গর্ভের প্রতীক। কামানটির দৈর্ঘ্য 12 ফুট 5 ইঞ্চি ও পরিধি 11 ইঞ্চি এবং গঠনগত দিক থেকে মধ্যযুগের ভারতবর্ষের শ্রেষ্ঠ কয়েকটি কামানের অন্যতম। এই দেখুন আমরা পৌঁছে গেছি হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দিরে। ভেতরে কিন্তু ছবি বা ভিডিও করা অ্যালাউড নয়, তো ওই জন্য ভেতরটা আপনাদের দেখাতে পারবো না। বাইরে থেকে মন্দিরটা আপনাদের দেখিয়ে দিই। ছিন্নমস্তা মায়ের মন্দির থেকে আমরা একটু হেঁটেই পৌঁছে গেলাম হচ্ছে পোড়ামাটির হাট। এই দেখুন পোড়ামাটির হাটের এন্ট্রেন্স এটা, আর এখানে কোনো একটা মিউজিক ফেস্টিভ্যাল মানে বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যালটা, তো সেটাই এখানে আয়োজন করা হয়েছে। পোড়ামাটির হাট ধরে ভেতরে আস্তে আস্তে হেঁটে গেলে পড়বে হচ্ছে জোড় মন্দির কমপ্লেক্স। এই জোড় মন্দির কমপ্লেক্সে রয়েছে 3টি ল্যাটেরাইট পাথর বা পোড়ামাটির মন্দির, যার উত্তরের মন্দিরটি 1726 সালে গোপাল সিংহ এবং তার স্ত্রী ধ্বজামণি দেবী দ্বারা নির্মিত। এই 3টি মন্দিরই কিন্তু একরত্ন মন্দির এবং রামায়ণ এবং কৃষ্ণলীলার দৃশ্য এই মন্দিরগুলোতে খুব সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। দেখুন আমরা পৌঁছে গেছি নন্দলাল টেম্পল, এটাও আরেকটা পোড়ামাটির টেম্পল। এখানে এগুলো সবই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। আর আশেপাশে কিন্তু আরও 2-3টে মন্দির রয়েছে, ওই দূরে দেখতে পাচ্ছেন ওগুলো রাধা মাধব মন্দির। আর এই যে সোজা রাস্তাটা অমনিটা আসছে, এই সোজা রাস্তা দিয়ে চলে গেলে হচ্ছে কালাচাঁদ টেম্পল। নন্দলাল টেম্পল দেখার পরে সেদিন এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর কিছুই রেকর্ড করা বা ভিডিও করার মতো আর আমাদের মানে শরীরে কিছু ছিল না। তো যাই হোক, সেখান থেকে আমরা ডাইরেক্টলি হেঁটে হেঁটেই চলে এলাম হচ্ছে আবার আমাদের হোটেল। সেদিনকার মতো আমরা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ি। আবার পরের দিন সকালবেলা উঠে পড়তে হয়, কারণ পরের দিন আমাদের সকালবেলা ছিল ট্রেন। তো সকালই আমরা কিন্তু হোটেলটা চেক আউট করি। যদিও আমাদের চেক আউটের টাইম 11টা ছিল, কিন্তু আমরা সকাল চেক আউট করে যাই। চেক আউট করে একটা টোটো নিয়ে আমরা রওনা দিই হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে টোটো ভাড়া হোটেল থেকে আমাদের স্টেশন পর্যন্ত, সেটা পড়েছিল হচ্ছে 60 টাকা। গুড মর্নিং, আজকে সকালবেলা। তাহলে আমরা আমাদের লজ থেকে এবার চেক আউট করে যাব হচ্ছে স্টেশনে। আজকে 7:38 আমাদের হাওড়া SF এক্সপ্রেস, যেটা করে পৌঁছে যাব হচ্ছে আমরা হাওড়া এখান থেকে। তো চলুন স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে এই ট্রেনের ব্যাপারে আর একটু কিছু কথা বলে ভিডিওটা কিন্তু আমি ওখানেই শেষ করব। পৌঁছে গেছি আমরা বিষ্ণুপুর স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে সকাল 7:38 মানে 12828 হাওড়া SF এক্সপ্রেস। এটা আসে হচ্ছে আপনার পুরুলিয়া থেকে আর যায় হাওড়া পর্যন্ত। আমরা তো বিষ্ণুপুর থেকে উঠবো, কিন্তু শুনছি এসে যে ট্রেনটা 15-20 মিনিট মতো লেটে চলছে আর কি। তো 7:38 হচ্ছে বিষ্ণুপুরের আসার পৌঁছানোর অ্যাকচুয়াল টাইম, মানে 7:34 বোধহয় পৌঁছয় আর 7:38 বোধহয় এখান থেকে ছেড়ে দেয়। আশা করব আমাদের এই বিষ্ণুপুর ট্রিপটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লেগে থাকে, আর যদি মনে হয় যে আপনারা এখানে আরও কিছু জানতে চান বা আরও কিছু অ্যাড করতে চান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাকে অনেক লাইক দেবেন, শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন এক ভিডিওতে, নতুন এক জায়গায়। নমস্কার।